টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। দর্শক, এবারে জানবো নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর বাজারে আছেন আমাদের সহকর্মী SM তানভীর। তার কাছ থেকে জানবো আজকের বাজার পরিস্থিতির খবর। তানভীর, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি কারওয়ান বাজারে এসে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা হচ্ছে। প্রথমে শুরু করতে চাই চালের বাজার দিয়ে। আসলে গত সপ্তাহ থেকে চালের দাম বেড়ে গিয়েছে। চিকন চাল কেজি প্রতি 5 থেকে 6 টাকা বেড়েছে এবং মোটা সব ধরনের চাল 2 থেকে 3 টাকা বেড়েছে। এর পাশাপাশি তেলের দাম বাড়ানো হয়েছে। এটা বেশ কিছুদিন ধরে তেলের সরবরাহ কম ছিল এবং 8 টাকা লিটার প্রতি দাম বাড়ানোর পরে 175 টাকা লিটারে বিক্রি হচ্ছে। বলা হচ্ছিল সরবরাহ কম, তবে দাম বাড়ার পর থেকে এখন বাজারে সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। আমরা একজন চাল বিক্রেতা এবং তেল বিক্রেতা উভয়ের সাথে কথা বলতে চাই। শুরু করতে চাই একজন চাল বিক্রেতার সাথে। কাকা, চালের বাজার কেমন? চালের বাজার গরম। কত টাকা করে বাড়ছে? 1 কেজিতে 5 টাকা 6 টাকা বাড়ছে। কেন দাম বাড়তি কেন? এটা আমরা বলতে পারবো, এটা বলতে পারবো ধানের যে আড়তদার আছে আর মিলার, এই দুজনে বলতে পারবে। আমরা গাঙ্গার পানি গাঙ্গা ডালি 2 টাকা বেশি দিয়ে 2 টাকা বেশি এই। কিন্তু কি কারণে দাম বাড়লো? আমরা তো আশাবাদী ছিলাম যে এখন নতুন সিজন দাম কমবে, সেখানে জায়গা দেখা যায় চালের মধ্যে আগুন লেগে রয়েছে। দাম কমার সম্ভাবনা আছে কোনো? আমি দেখি না কোনো সম্ভাবনা। একটাই সম্ভাবনা আছে। আপনি কি চাল কিনতে আসছেন? কিনলাম তো। একটু আমাদের বলবেন চালের দাম ইনক্রিজিংলি বাড়ছে, মানে কমার তো কথা, মানে গ্রাজুয়ালি মার্শাল্লাহ উন্নতি চরম শিখরের দিকে যাচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ বলতে হয় সব কিছুর মধ্যে। আপনি তেলও কিনেছেন দেখলাম, কয় টাকা করে কিনলেন, পেলেন কিনা? না, সব আমি বললাম তো সব কিছুরই দাম বেশি। আবার মাছ থেকে শুরু করে আপনি যেখানে যাবেন সব জায়গায়, আপনি সবজি যান সব জায়গায়, কিছু করার নাই। মানে এখন যারা নিয়ে ভাই ধরেন আমি একটু মোটামুটি ওয়েল আমার প্রবলেম হয় না, কিন্তু আদারওয়াইজ মিডল ক্লাস যারা এরা চলতেই পারবে না, না খায় থাকতে হয়। এগুলি অবস্থা যে অবস্থা পড়েছে। এখন চালের দাম বাড়ার কি কারণ? আমি তো কোনো কারণ বুঝি না। আমি তো এখন সিজন ধান চাল উঠছে এখন, কেন মানে মাঝখানে কোনো একটা প্রবলেম আছে, যে চেন যেটা আছে সাপ্লাই চেন, এর মধ্যে প্রবলেম আছে, যেখানে কোনো কিছু হচ্ছে এটা সবাই জানে, হয়তো আমরাও জানি, বুঝি না, ওনারা বুঝবেন যে মাঝখানে যে মিডলম্যান আছে তারা করছে জিনিসগুলা, কিছু করার নেই, আমাদের কপাল। থ্যাংক ইউ। জি তাবাসসুম, আপনি যেমনটা শুনছিলেন আসলে সব কিছুরই দাম বাড়তি। আমাদের একজন বিক্রেতার সাথে কথা হলো, এরপরে আমরা ক্রেতার সাথে কথা বললাম। তিনি বাজার করতে গিয়ে আসলে হিমশিম খাচ্ছেন এমনটাই জানিয়েছেন। আমরা আরেকজন তেল বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আর আমরা যদি অন্যান্য পণ্যের কথা বলি, তেলের ক্ষেত্রে আসলে দ্বিতীয় দফায় সরকার আমাদের আমদানি শুল্ক কমিয়েছে। আশা করা হচ্ছে তেলের দাম না কমলেও সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে এবং বলা হয়ে থাকে আসলে যে আমরা সাধারণ ভোক্তা যে পরিমাণ তেল কিনি তার থেকে অনেক বেশি পরিমাণ তেল আসলে একটি হোটেলে লাগে। তো সামনে রমজান মাসে কেন্দ্র করে সরকার দ্বিতীয় দফায় শুল্ক কমানোর ফলে আসলে আমরা বলতে পারি যে তেলের সরবরাহটা এবার স্বাভাবিক হতে পারে এবং বিশ্ববাজারে দাম বেড়েছে দোহাই দিয়ে, কিন্তু বাংলাদেশে দাম বাড়ানো হয়েছিল, শুল্ক যে কমানো হয়েছে তাতে করে সরবরাহ স্বাভাবিক হতে পারে। একজন আমরা তেল বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আসলে উনি স্বাভাবিকভাবে তেল পাচ্ছেন কিনা। কাকা, আমাদের একটু বলবেন তেলের দাম বাড়ানোর পরে আপনার সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? তেল আপনার তীরে গতকালকে মাল দিছে, রূপচাঁদা নাই, ফ্রেশ আসছে, দাম একই 840 টাকা ওনাদের রেট, আমরা 850 টাকা বেচি। এখন সামনে রমজান,
সরকার যে ভ্যাট প্রত্যাহার করছে তাতে আমরা মনে করছি যে দাম আরও কমে যাবে, কিন্তু তা তো আর কমে নেই। সাধারণ মানুষ এখন ক্রয় ক্ষমতার বাইরে। সরবরাহ স্বাভাবিক হয়েছে, মাল পাচ্ছেন আপনারা? এখনো পুরা স্বাভাবিক হয়নি, পুরা স্বাভাবিক হয়নি এই মাল দেওয়া। কি বলতেছে সরবরাহকারীরা, কি বলেন? আসবে, আস্তে আস্তে এই কথাই বলতেছে। জি তাবাসসুম, আপনি যেমনটি শুনছিলেন, আসলে সরবরাহ এখনও সেই পরিমাণ স্বাভাবিক হয়নি। শুল্ক কমানোর পরে সরবরাহ আরও বাড়তে পারে। 31 মার্চ পর্যন্ত আবারও শুল্ক কমিয়েছে দ্বিতীয় দফায় সরকার। এই ছিল তেল এবং বাজারের খবর। এরপরে যদি আমরা শাকসবজির ক্ষেত্রে কথা বলতে চাই, তাহলে শাকসবজি, সব ধরনের শাকসবজির দাম কম রয়েছে। টমেটো এবং বলা হচ্ছে যে আলুর দাম বা সিমের দাম একটু বাড়তি, বাকি সব ধরনের সবজি কিন্তু 50 টাকার ভিতরে রয়েছে। আমরা যদি আমিষের কথা বলি, তাহলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা বা 190 টাকা কেজি দরে, এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা 310 টাকা কেজিতে। এছাড়া গরুর মাংস 750 থেকে 780 টাকা এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি সব ধরনের মাছের দাম আগের মতোই রয়েছে, তবে ইলিশ মাছ, যে সকল মাছ প্রতি পিস 1 কেজি ওজনের সমমান, সেগুলো বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজিতে। এছাড়া বাকি সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত সপ্তাহের মতো অপরিবর্তিতই রয়েছে। এই ছিল আমার কাছে বাজারের সবশেষ তথ্য। তানবীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারণ বাজার থেকে বাজারের পরিস্থিতি জানাচ্ছিল আমাদের সহকর্মী SM তানভীর। কিছু কিছু রোগের ক্ষেত্রে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা বিদেশে চিকিৎসা নিতে গেলেও সামান্য অসুস্থতাতেই অনেকে ছুটে যাচ্ছেন বিদেশে। চিকিৎসার পাশাপাশি এটাকে মেডিকেল ট্যুরিজম বলছেন অনেকে। পাশাপাশি স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেকে সামান্য অসুস্থতা নিয়ে গ্রাম থেকে ছুটে আসছেন রাজধানীতে। এতে করে চাপ বাড়ছে রাজধানীর চিকিৎসা ব্যবস্থাপনায়, ফলে কমছে সেবার মান। বিস্তারিত SM তানভীরের রিপোর্টে। এক শ্রেণীর রোগী আছেন যারা সামান্য সমস্যাতেই ছুটে যান দেশের বাহিরে। অনেকের কাছে এটা যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। অবশ্য রথ দেখা, কলা বেচার মতো চিকিৎসা এবং বেড়ানোটা একই সাথে সেরে নিচ্ছেন অনেকে। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনর্থক যে পরিমাণ অর্থ প্রতি বছর দেশের বাইরে চলে যায়, তা ঠেকাতে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই চিকিৎসক। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম নীতি থাকা উচিত, কারণ এর সাথে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা যুক্ত। যদি কারো সত্যিকার অর্থেই দেশের বাইরে চিকিৎসা নিতে হয়, তাহলে যে চিকিৎসক তাকে দেখেছেন তিনি ওই রোগীকে রেফার করবেন। রেফার করার পরে একটি উপযুক্ত বোর্ড সেটি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেশের বাইরে যাওয়ার উপযুক্ত হয়, তখনই কেবলমাত্র অনুমতি দেবে, এবং সেই অনুমতি পেলে রোগীকে বৈদেশিক মুদ্রা দেয়া হবে, অ্যালোকেশন করা হবে, যেটা দিয়ে দেশের বাইরে চিকিৎসা করা হবে। যদি এরকম একটি নিয়ম না থাকে, তাহলে তো প্রতি বছর কয়েক বিলিয়ন অর্থ তো বিনা প্রয়োজনে অপচয় হচ্ছে। তো এই জায়গায় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি চালু হওয়া দরকার। অন্যদিকে সামান্য সমস্যা নিয়েই রোগীরা ছুটে আসছেন রাজধানী ঢাকায়। ডাক্তার দেখাতে আসছে, ঠিক আছে, সমস্যা পেটের দর্শক আপনার পছন্দ হয় না, সত্যি কথা যেটা আমি অনেক কাছে শুনছি, বললো তুমি ওখানে যাও, গেলে তুমি সুস্থ হবা। এতে করে যেমন একদিকে বাড়ছে রোগীর চাপ, অন্যদিকে কমছে সেবার মান। এজন্য বিদেশের মতো বাংলাদেশে রেফারেল ব্যবস্থার কথা বলছেন চিকিৎসকেরা। একটা সাধারণ ব্যথার রোগীকে আমরা যদি এরকম উপজেলা লেভেলেই ওটাকে ট্রিটমেন্ট দিয়ে ওখানেই যদি তার ট্রিটমেন্টটা হয়ে যেত, তাহলে সে কখনোই শহরকেন্দ্রিক হতো না। কিন্তু আমাদেরও প্রবণতাটা এরকম যে আমার ব্যথা আছে, আমি এখানে দেখাবো না, আমি শহরে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো, প্রফেসরকে দেখাবো। এই যে একটা মানসিক একটা জিনিস আমাদের রোগীদের মধ্যেও ডেভেলপ করছে, এটারও একটু পরিবর্তন দরকার। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশ পরিবর্তনের যে বিশাল সুযোগ পেয়েছে জাতি, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের সংস্কার কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এই পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। SM তানভীর, মাই টিভি, ঢাকা। বিজয় দিবসে বাংলাদেশের জনগণের অর্জনকে সম্মান না জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্য বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার শামিল বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও কঠিন করে তুলছেন ভারতের সরকার প্রধান। SM আরিফের রিপোর্ট।
বাংলাদেশের বিজয় দিবসের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ওই পোস্টে বাংলাদেশের জনগণের অর্জনের কথা উল্লেখ না করে কেবল ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরায় চলছে নানা সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকেই অবমাননা করেছেন ভারতের সরকার প্রধান। নরেন্দ্র মোদী এমন একটা টুইট করলো ৭১কে নিয়ে, বিশেষ করে ১৬ ডিসেম্বরকে নিয়ে, যে পুরো বিজয়টাই তাদের। এটা তো ইতিহাসের সাথে মানে একটা হলো তারা তাদের নিজেদেরই কন্ট্রাডিকশন করছে। ফরেন সেক্রেটারির যে স্টেটমেন্ট আর তার প্রধানমন্ত্রীর স্টেটমেন্টের মধ্যে কোনো মিল নেই, কারণ পিপল সেন্টারি তো হারিয়ে গেল, তাই না? বাংলাদেশের যে ৭১, এটা তো একদিনে হয়নি। তো এগুলো তো সব মুছে দেওয়া হলো না। তো এই মুছে দেওয়া বোঝা যাচ্ছে যে তার যারা পলিসি মেকার, যারা তাকে অ্যাডভাইজার, যারা ব্রিফ করে প্রধানমন্ত্রীকে, ঠিক মতো ব্রিফ করা হয়নি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী জানান, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান দেখায় না, তার এই প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্ট। এর মাধ্যমে মোদী নিজেকেই হেয় করেছেন বলে মন্তব্য তার। তারা যে সাহায্যটুকু শেষের দিকে করেছে সেটা তাদের নিজের স্বার্থের কথা তারা বলে না। এবার মোদী মহোদয় যেভাবে স্টেটমেন্টটা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে, এই স্টেটমেন্ট দিয়ে কি হয়েছে, নিজেকে হেয় করেছেন। কেন? একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক থাকে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে, এবং সার্বভৌমত্বকে নেগলেক্ট করা মানে তারই যে আপনার জ্ঞানের পরিসীমা, এটাকে বলা হয় কমতে থাকে। মোদীর বক্তব্য ভারত বিদ্বেষী ক্ষোভ আরও উস্কে দিচ্ছে উল্লেখ করে এই দুই বিশেষজ্ঞ জানান, কোনো রাজনৈতিক দলের সাথে নয়, দিল্লির উচিত জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। এই যে হেট্রেড যেটা টুয়ার্ডস ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা এত বৃদ্ধি পেয়েছে যে কল্পনা করা যায় না। যার জন্য এখন যে আপনি পিপলস টু পিপলস রিলেশনটি করবেন, সেটি কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিল্লিকে এটাই বোঝানো যে না, দিল্লি যেন জনগণের সাথে যেন সম্পর্ক করে, কোনো একটা দল না। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বরিশাল ভোলা নৌরুটে চলাচলকৃত অবৈধ স্পিডবোটে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা। অদক্ষ চালকের ফলে ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। অনিয়মকে নিয়ম করে সকাল থেকে গভীর রাতেও দাপিয়ে বেড়াচ্ছে নৌপথ। পারভেজ রাসেলের রিপোর্টে বিস্তারিত। নদী বিধৌত গোটা দক্ষিণাঞ্চলে বরিশাল ভোলা, মেহেন্দিগঞ্জ, লাহারহাট সহ নৌরুটে প্রতিদিনই বাড়ছে যাত্রীর সংখ্যা। সুযোগে বৈধ অবৈধ নৌযান দিয়ে নৌপথ দখলে রাখছে একটি মহল। কর্মব্যস্ত মানুষ সময় বাঁচাতে নদীপথে বিচ্ছিন্ন দ্বীপগুলোতে যেতে ব্যবহার করছে দ্রুতগতির স্পিডবোট। ফিটনেস ও রুট পারমিটবিহীন স্পিডবোটগুলোয় সনদবিহীন অদক্ষ চালকেরা প্রতিদিনই ঘটাচ্ছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। যারা স্পিডবোট চালাচ্ছে তারা যদি একটু ভালো প্রশিক্ষণ থাকতো না তাদের, তাহলে আমাদের জন্য আর একটু নিরাপত্তা থাকতো। আমরা চাইতেছি এরকম লাইফ জ্যাকেট থাকলে সমস্যা কি, নিরাপত্তার সাথে আমাদের পড়া উচিত। চলতি মাসেও ভোলা যাওয়ার পথে এমনই একটি সনদবিহীন স্পিডবোট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 5 জন। তবুও টনক নড়ছে না প্রশাসনের। বহাল তবিয়তেই অবৈধ স্পিডবোট ব্যবসায়ীরা রেজিস্ট্রেশন নাম্বার করছে, রোড পারমিট করছে এবং ড্রাইভিং লাইসেন্স পর্যন্ত আছে, এবং সরকারের আমরা ভ্যাট ট্যাক্স দিয়েই আমরা এই স্পিডবোট ব্যবসা আমরা করি। আমাদের বরিশালে মনে করেন 32টি লাইসেন্স আছে, কিন্তু দুই একটা রেনু নেই, সেটাও আমাদের করতে দিছে, সেটা 2-1 দিনের মধ্যে চলে আসবে। নদীপথ অনিরাপদ করা এই স্পিডবোটগুলোর বিরুদ্ধে জরুরি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি যাত্রী সহ সচেতন মহলের। এই খাতে আরও খরচ কমানো সম্ভব, যাতায়াতের এবং যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে। অভিজ্ঞতা থেকে যে মানুষ একটা কাজ করে, যেমন সেদিন যে দুর্ঘটনা ঘটলো, সেই ড্রাইভারেরও শুনছি বয়স কম। প্রশিক্ষণপ্রাপ্ত তাদের দিয়ে যেন স্পিডবোটটা চালানো হয়। হেলপার থেকেই চালক হয়ে বোট চালায় দাবি সমিতির সাধারণ সম্পাদকের। প্রত্যেকটা ড্রাইভার 25-এর উপরে, 25-এর নিচে কোনো আমাদের ড্রাইভার নাই। ভোলার কিছু ড্রাইভার আছে তাদের বয়স কম, সর্বনিম্ন 18 আছে, 20 আছে, তাদের বলা হয়েছে, তারাও যে বয়স কম তাদেরকে অলরেডি বাদ দিয়ে দিছে। তবে অবৈধ নৌযান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে BIWTA। সেজন্য আমরা ইতিমধ্যে নৌ পুলিশ এবং কোস্টগার্ডকে আমরা চিঠি দিয়েছি
এর পাশাপাশি জেলা প্রশাসক বরিশাল এবং জেলা প্রশাসক ভোলাকেও আমরা পত্র প্রেরণ করেছি বিষয়টা অবগতি করানোর জন্য, যাতে অবৈধ কোনো রকম নৌযান নদীতে না চলতে পারে সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। অদক্ষ চালক আর আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতায় নদী বিধৌত এ অঞ্চলের দ্রুতগতির এই স্পিডবোটগুলো হয়ে উঠছে বেপরোয়া। এতে চলাচল করা যাত্রীরা হারাচ্ছে প্রাণ, ঘটছে দুর্ঘটনা। তাই এ রুটকে নিরাপদ করতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সচেতন হবে, এমনটাই প্রত্যাশা আমাদের সবার। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। শেষ করব পর্যটনের খবর দিয়ে। শীতের আমেজে পর্যটকে মুখরিত হয়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন স্পটগুলো। পর্যটন নিষেধাজ্ঞা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে নিষ্প্রাণ থাকা বান্দরবান জেলার পর্যটন খাত যেন প্রাণ ফিরে পেয়েছে। এতে আবারও চাঙ্গাভাব ফিরেছে বান্দরবানের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়। জেলার রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলার বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। প্রতিনিধি তুহিন হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। দেশের অন্যতম পর্যটন অঞ্চল পার্বত্য জেলা বান্দরবান। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি পাহাড়কন্যা বান্দরবান। উঁচু পাহাড়, জলপ্রপাত আর পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা আকৃষ্ট করে পর্যটকদের। নীলাচল, শৈলপ্রপাত, প্রান্তিক লেক, চম্বুক, নীলগিরি সহ সবগুলো দর্শনীয় স্থানে শীতের আমেজ। সরকারি ছুটি, স্কুল বন্ধ থাকায় মুখরিত হয়ে উঠেছে পর্যটকে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি পর্যটন কেন্দ্রে ছুটছে অসংখ্য পর্যটক। পাহাড়, নদী, ঝর্ণার অপরূপ দেখে বিমোহিত হচ্ছে প্রকৃতি প্রেমীরা। এদিকে পর্যটকদের জন্য জেলায় গড়ে উঠেছে ছোট বড় শত শত হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এখানে বেড়াতে এসে অনেক বেশি ভালো লাগতেছে। এখানে সিনারিগুলোর ভিউজ গুলো অনেক সুন্দর। বান্দরবান পর্যটন খোলার কারণে পর্যটকরা বেড়াতে আসতেছে, আর আমাদেরও ভালোবেসে কিনা হচ্ছে। অপূর্ব একটা সৃষ্টি, সেটা প্রকৃতির ধারে কাছে না আসলে আমরা হয়তো বা উপলব্ধি করতে পারবো না। বান্দরবান না আসলে বোঝা যাবে না আপনার পর্যটকগুলো কত সুন্দর। স্বচক্ষে দেখার যে আনন্দ, সেটা আসলে সত্যি মুগ্ধকর। আগে থেকে অনেক টুরিস্ট আসতেছে, যদি আরো অন্যান্য স্পট যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আরো ভালো হয়। ডিসেম্বর মাসে আমাদের হোটেলগুলো অগ্রিম বেশ কিছু রুম বুকিং হয়েছে। টুরিস্ট পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যগণ আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিয়ে আসছে। আমাদের অ্যাডিশনাল ডিআইজি টুরিস্ট পুলিশ মহোদয়ের নেতৃত্বে আমরা টুরিস্ট পুলিশ অন্যান্য বাহিনী সদস্যগণ আগত টুরিস্টদের সর্বাঙ্গীনভাবে নিরাপত্তা দিয়ে আসছি। রোয়াংছড়ি ও থানচি ছাড়া জেলার 4টি উপজেলায় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রশাসন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।